So welcome dear student to the class of class 12 chemistry. আজকের ক্লাসে আমরা বোর্ডের রেসপেক্টে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাশন করতে চলেছি উইথ কোশ্চেন এন্ড देयर সলিউশনস। ক্লাসটা খুব ভালো করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং কোন রকম কোনো কোয়েরিজ বা ডাউটস তোমাদের মনে যদি অ্যারাইজ করে অবশ্যই আমাকে আফটার দ্য ক্লাস জানাবে। সো লেটস স্টার্ট। আমরা আজকের ক্লাসটা শুরু করছি কিছু ইম্পর্টেন্ট সিলেক্টিভ কোশ্চেন যেগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে। সো আমরা চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো 5 মার্কসের কোশ্চেন 5C তুমি বুঝতেই পারছো এটা খুব ইম্পর্টেন্ট। এখানে অর্গানিকটাই কনভার্সন দিয়ে কোশ্চেন আসে। 5C তে কি বলেছে ধরো তোমার কাছে এরকম টাইপের একটা মলিকিউল আছে C6H5CONH2। এই মলিকিউলে বলেছে ব্রোমিন KOH দেওয়া হলো, then we will get a compound A, and when treated with bromine H2O further you will get compound B. What will be A and B? এটাকে নিজেরা সলভ করো। ফার্স্ট স্টেপটা কি হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন? Yes, হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন। তার মানে আমরা কি করি, হফম্যান ব্রোমাইডে কি করি, RCONH2 যদি থাকে তাহলে RNH2 হয়ে যাবে। বাহ, তাহলে that will be RNH2, and ব্রোমিন ওয়াটার দিয়ে ট্রিট করলে কি হবে সেটা আমরা পরে আসছি। তার মানে তুমি ভালো করে ভেবে দেখো হিয়ার R গ্রুপটা কি ফিনাইল, তাহলে তোমার এটা যদি C6H5CONH2 হয়, সো ব্রোমিন KOH দিয়ে ট্রিট করলে that will be Hofmann bromamide degradation and you'll have C6H5NH2। তার মানে কি aniline। what is this compound aniline? এটা কি, এটাকে বলা বেনজামাইন। দেখো ভালো করে বোঝো, তোমাকে কিন্তু তুমি ভেবো না যে সব সময় তুমি এক্সপেক্ট করছো যে তোমাকে এরকম ভাবেই দেবে। তোমাকে এরকম বলতে পারে কনভার্ট বেনজামাইড টু aniline, তখন তোমাকে মাথায় রাখতে হবে বেনজামাইড মানে কিন্তু C6H5CONH2। বোঝা গেল? তারপরে এই অ্যানিলিনে ব্রোমিন H2O মানে অ্যাকোয়াস ব্রোমিন মানে ব্রোমিন ওয়াটার। আর তোমরা নিশ্চয়ই জানো অ্যানিলিনে ব্রোমিন ওয়াটার দিলে কি হয়, ব্রোমিন NH2 গ্রুপের রেসপেক্টে ব্রোমিন তিনটে পজিশনে ঢোকে। তার মানে আমরা কি জানি, সাপোজ ইউ হ্যাভ অ্যানিলিন মলিকিউল, এই অ্যানিলিন মলিকিউলে যদি তুমি ব্রোমিন ওয়াটার দাও তাহলে কি হবে বলো তো, NH2 এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। yes 246 ট্রাইব্রোমো অ্যানিলিন। এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। এবার 246 ট্রাইব্রোমো অ্যানিলিনের একটা হোয়াইট প্রেসিপিটেট তুমি পাবে, সো এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা পরীক্ষায় থাকবেই থাকবে, এত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তার মানে benzamide when treated with bromine KOH, the reaction is called Hofmann bromamide degradation. Why you are calling it degradation? Because it is a step down reaction. It is called step down reaction. What is step down reaction? That means carbon number in your product side is less than the reactant side. Here তুমি দেখো 7টা কার্বন আছে, in your product side 6টা কার্বন আছে। So benzamide to aniline, that is a step down, and it is Hofmann bromide degradation that leads to the formation of aniline molecule. Now you already gone through aniline when treated with aqueous bromine or bromine water, তখন তুমি কি পাচ্ছ, অ্যানিলিনের রেসপেক্টে NH2 গ্রুপটার রেসপেক্টে 246, এটা যদি এক নম্বর হয় এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তিনটে পজিশনে 246 এ ব্রোমিন ঢুকছে, সেজন্য এটা বলা হচ্ছে 246 ট্রাইব্রোমো অ্যানিলিন, and there will be generation of white color precipitate. So এটা হবে তোমার কাছে A, তাহলে অ্যানিলিনটা হয়ে গেল A, আর বিটা কি হবে 246 ট্রাইব্রোমো অ্যানিলিন। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আচ্ছা সেকেন্ড রিঅ্যাকশনটা কি বলেছে দেখো, সেকেন্ড রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড রিঅ্যাকশনটা বলেছে, এটা হচ্ছে এক নাম্বার। সেকেন্ড রিঅ্যাকশনটা বলেছে সাপোজ ইউ হ্যাভ ক্লোরোবেনজিন, এরকম টাইপের প্রবলেম আমরা দেখব আগের দিন করেছি। ক্লোরোবেনজিন when treated with magnesium dry ether, you'll have a compound C and then carbon dioxide, dry ether, then this is the first, and second reagent is
H2O H plus. You will get B. Identify CN. দারুণ কোশ্চেন। এই প্রিপারেশনটা আমরা করেছিলাম, মনে করার চেষ্টা করো তো কি হবে। ফার্স্ট টাইমে কি হবে, ম্যাগনেসিয়াম ট্রাইথার মিন্স গ্রিগনার রিয়েজেন্ট। ইয়েস, আমরা কি বলেছিলাম, যদি RCl থাকে তাহলে দেখো ম্যাগনেসিয়াম ট্রাইথার, এটা মনে পড়েছে, এটা আমরা কি করেছিলাম, RMgCl। এই RMgCl টা কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে কি করে, কার্বন ডাই অক্সাইড মানে কি লিখেছিলাম মনে আছে, লিনিয়ার স্ট্রাকচার হয়। আর R ডেল্টা মাইনাসটা গিয়ে এই কার্বন ডাই অক্সাইডে কার্বনিল কার্বন অ্যাটাক করে, এটা খুলে যায়। আর তারপর H3O প্লাস দিয়ে দিলে কি হবে, RCOOH হয়ে যাবে, কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো। তাহলে এখানেও তো তাই, R গ্রুপটা কি এখানে বেনজিন রিংটা, that this is chlorobenzene. When treated with magnesium triether, you will have the Grignard reagent, phenyl magnesium chloride. Phenyl magnesium chloride. Then when treated with carbon dioxide, so that delta minus will attack this carbonyl carbon. এটা খুলে যায়, এটা হচ্ছে C double bond O MgCl। দেন তুমি যদি এখানে H2OH plus দাও, that will give you, এই MgCl টা কি হয়ে যাবে, OH হয়ে যাবে, হ্যাঁ কি না, এটা হয়ে যাবে C double OH। তারপরে এটা কি পেলে বলো তো, ক্লোরোবেনজিন ছিল। Chlorobenzene when treated with magnesium triether, that will give rise to the formation of phenyl magnesium chloride. Phenyl magnesium chloride, and after all you will get benzoic acid। মনে আছে সেই তোমাদের অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশনে, কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশনে এই রিঅ্যাকশনটা আমি দেখিয়েছিলাম, বেনজোইক অ্যাসিড প্রিপারেশন। তোমাকে কোশ্চেন দিতে পারে, দেখো তুমি এটাকে এই রকম ভাবে অলওয়েজ কোশ্চেনটা পাবে, এটা কিন্তু ভাববে না। The question may come like convert chlorobenzene to benzoic acid, এরকমও দিতে পারে না, তখন এই প্র্যাকটিস করতে হবে। এই জন্যই বলছি এটা প্র্যাকটিস করতে হবে। ক্লোরোবেনজিনে ম্যাগনেসিয়াম ড্রাইথার দিয়ে কার্বন ডাই অক্সাইড ড্রাইথার H2H+। নেক্সট দেখো বলেছে, নেক্সট প্রবলেমটা খুব ভালো। নেক্সট প্রবলেমটা কি দিয়ে দিলো, আচ্ছা ক্লোরোবেনজিন ছিল লিখে রাখো। নেক্সট প্রবলেমটা কি ছিল বলেছে, CH3 হোল থ্রাইস C CHO এর মধ্যে বলেছে কনসেন্ট্রেটেড NaOH দিয়ে হিট করা হয়েছে, কি পাবো। প্রথমে তুমি বলো, এই যে কম্পাউন্ডটা দেখে কনসেন্ট্রেটেড NaOH হিট মানে তোমার কাছে দুটো অপশন আছে। একটা এটা করতে পারে কি বলো, একটা এটা করতে পারে অ্যালডল, আর একটা কি করতে পারে বলো, ক্যানিজারো। একটা করতে পারে অ্যালডল, একটা করতে পারে ক্যানিজারো। না অ্যালডল করবে না ক্যানিজারো করবে, অ্যালডল করলে কি হবে, আলফা কার্বন হাইড্রোজেন থাকতে হবে, আর ক্যানিজারো মানে আলফা কার্বন হাইড্রোজেন থাকবে না। তাহলে তুমি যদি কার্বনিলটা ভালো করে দেখো, কার্বনিল মানে তো এইটা সিওটা কার্বনিল, তার রেসপেক্টে এই কার্বনটা আলফা, এই আলফা কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে, তাহলে নো আলফা হাইড্রোজেন। তাহলে নো আলফা হাইড্রোজেন মানে এটা কি করবে, ক্যানিজারো। তাহলে যদি ক্যানিজারো করে তাহলে কিভাবে রিঅ্যাকশনটা দেখাবে বলো, তাহলে যদি ক্যানিজারো করে তাহলে কিভাবে দেখাবে, তাহলে তোমার কাছে মেকানিজমটা তোমাকে জেনে রাখতে হবে। কার্বনের সাথে তিনটে মিথাইল ছিল, তারপরে ছিল CHO। সো প্রথমে তোমার কাছে দেখো NaOH দিয়ে রিঅ্যাকশন করাচ্ছ, তাহলে NaOH মানে আছে OH মাইনাস, সো OH মাইনাস কার্বনিল কার্বন অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তারপরে কি হবে, CH3 হোল থ্রাইস CO মাইনাস হাইড্রোজেন, এখানে OH টা অ্যাটাচ হবে, হ্যাঁ কি না। নেক্সট স্টেপে এই আরেকখানা তোমার, কারণ রিঅ্যাকশনে কমন রিঅ্যাকশন
কমন রিয়াকশন করে 2 মোলস, তাহলে 1 মোল তো অলরেডি রিঅ্যাক্ট করে গেল, তাহলে আর কত মোল পড়ে আছে 1 মোল, তাহলে CH3 এটা ছিল COH আর এক মোল, AO মাইনাসটা এখানে পুশ ব্যাক করবে, এই হাইড্রাইডটা এই কার্বনিলে শিফট করবে, এটা করে কারণ আমরা কি জানি ক্যানিজারতে কি শিফট হয়, হাইড্রাইড শিফট হয়, তাহলে এরকম ভাবে হাইড্রাইডটা শিফট করবে, তাহলে তুমি কি পাচ্ছ ভালো করে নোটিস করে দেখো, CH3 হোল থ্রাইস, এখানে একটা C ছিল, এটা হয়ে যাচ্ছে C, CH3 হোল থ্রাইস C, এটা হয়ে যাচ্ছে C ডবল ও OH প্লাস, এই হাইড্রাইডটা যদি কার্বনে আসে এটা খুলে যাবে, তার মানে এটা কি হবে CH2O মাইনাস, CH3 হোল থ্রাইস C, CH2O মাইনাস, যেহেতু সলিউশনে Na প্লাস আছে তার মানে এটা কি হয়ে যাবে O মাইনাস Na প্লাস, তারপরে এটাকে যদি তুমি H3O প্লাস দিয়ে দাও কি হবে, AO মাইনাসটা কি হয়ে যাবে OH হয়ে যাবে, তাহলে তোমার তার আগে যেটা হয় এই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, যেহেতু এটা একটা অ্যাসিড, এ H প্লাস ছাড়ে আর O মাইনাসটা H প্লাস নেয়, তাহলে তুমি পাও CH3 হোল থ্রাইস C, CO মাইনাস প্লাস CH3 হোল থ্রাইস C, CH2OH, তারপরে তুমি যদি এখানে H3O প্লাস দিয়ে দাও তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডটা কি হয়ে যাবে O মাইনাস Na প্লাস যেটা আছে এটা OH হয়ে যাবে, আর তুমি প্রোডাক্ট এরকম পাবে হোল থ্রাইস C, C ডবল OH প্লাস CH3 হোল থ্রাইস C, CH2OH, তাহলে এই দুটো মিক্সচার প্রোডাক্ট পাবে, লিখে নাও। হয়েছে, নেক্সট বলেছে দেখো হাউ টু কনভার্ট, benzaldehyde to cinnamic acid and acetaldehyde to acetic acid to acetaldehyde, convert, কি বলেছে নাম্বার 1 benzaldehyde, দেখো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে টু সিনামিক অ্যাসিড, তো সিনামিক অ্যাসিডের স্ট্রাকচার অনেক স্টুডেন্টই জানে না, তাই না, আর সেকেন্ডলি বলেছে কি অ্যাসিডিক অ্যাসিড টু অ্যাসিটালডিহাইড, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে, অ্যাসিডিক অ্যাসিড টু অ্যাসিটালডিহাইড, বেঞ্জালডিহাইড টু সিনামিক অ্যাসিড কি করে করবে, সিনামিক অ্যাসিড মানে হচ্ছে এই কম্পাউন্ডটা, দিস ইজ সিনামিক অ্যাসিড, আর বেঞ্জালডিহাইড মানে হচ্ছে তুমি নিশ্চয়ই জানো বেঞ্জিনের মধ্যে CH আছে, তাই তুমি ভালো করে ভেবে দেখো, তুমি যদি সিনামিক অ্যাসিডের স্ট্রাকচারটা তোমাকে ভালো করে অবজার্ভ করো তাহলে তুমি বুঝতে পারবে কি হবে, তার মানে এই যে ডাবল বন্ডটা যদি তুমি ভাঙো তাহলে এই পার্টটা দেখো বেঞ্জালডিহাইড থেকে আসছে, এই পার্টটা তাহলে কোনো একটা গ্রুপ CH3OH, তার মানে নিশ্চয়ই কোনো একটা অ্যাসিড গ্রুপ, তাহলে কোন অ্যাসিডের কথা মনে আসছে যেখানে দুটো কার্বন আছে, অ্যাসিটিক অ্যাসিড, তাহলে তুমি যদি বেঞ্জালডিহাইডকে অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিটেটের প্রেজেন্সে রিঅ্যাকশন করাও তাহলেই তোমার তৈরি হয়ে যাবে সিনামিক অ্যাসিড, তাহলে তোমাকে খালি সিনামিক অ্যাসিডের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, বাকি তুমি পেরে যাবে, তার মানে দেখো উপরে দেখাচ্ছে কনভার্সনটা,
তাহলে বেঞ্জালডিহাইড when treated with অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, তুমি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দাও in presence of sodium acetate, sodium acetate এরকম ভাবে লেখো CH3COO ONA that lead to the formation of CH11CH সিনামিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার বেনজালডিহাইড। অ্যাসিডিক অ্যাসিড ডাইরেক্টলি নিলাম না কেন? কারণ অ্যাসিডিক অ্যাসিড অতটাও রিঅ্যাক্টিভিটি দেখাতে পারে না রাদার দ্যান এনি আদার সিস্টেম, সেজন্য অ্যাসিডেটের সোর্স হিসেবে আমরা কি নিলাম? অ্যাসিডিক অ্যানহাইড্রাইড নিলাম, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড that lead to the formation of cinnamic acid. সেকেন্ড কনভার্সনটা বলেছে দেখো, খুব ইম্পর্টেন্ট, অ্যাসিডিক অ্যাসিড টু অ্যাসিটালডিহাইড। অ্যাসিডিক অ্যাসিড মানে কি? CH3COOH টু অ্যাসিটালডিহাইড মানে কি? CH3CHO। কি করে করবে? প্রথমে অ্যাসিডিক অ্যাসিড নাও, থায়ানিল ক্লোরাইড দিয়ে ট্রিট করো বা PCl5 দিয়ে ট্রিট করো, যে কোনো একটা দিয়ে। তাহলে কি হবে বলো তো? OH টা Cl হয়ে যাবে, ক্লোরিনেটিং এজেন্ট। এখান থেকে অ্যালডিহাইড কি করে পাবে গো? কি রিঅ্যাকশন করলে পাবে অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড? রিঅ্যাকশনটার নাম কি? রোজেনমান রিডাকশন। হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট সালফার কুইনোলিন, মনে আছে? এর নাম কি ছিল? রোজেনমান রিডাকশন। That will give the formation of aldehyde from acid chloride. So level hydrogen palladium barium sulfate sulfur quinone. মনে থাকলে লিখে দেবে, this process is called Rosenman reduction. এটাও পরীক্ষায় বহুবার এসেছে, অ্যাসিডিক অ্যাসিড টু অ্যাসিটালডিহাইড। স্টুডেন্টরা ডাইরেক্টলি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দেয়, বলে যে ওটা তো রিডিউসিং এজেন্ট, তাহলে অ্যাসিড থেকে অ্যালডিহাইড পাবো না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। তো সেই জন্য সেই জন্যই তোমাকে এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে ক্লোরিনেশন করে দাও, অ্যাসিড ক্লোরাইড হবে, এটা বলে অ্যাসিটাইল ক্লোরাইড। লিখে রেখে দাও পারলে, অ্যাসিটাইল ক্লোরাইড। দেন হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট সালফার কুইনোলিন দিয়ে কি যাবে? ইথানল বা অ্যাসিড। Next, what is the reason for the reducing behavior of formic acid? Three or একটা দিয়েছে দেখো, or reducing behavior of formic acid. Reducing behavior of কি? Formic acid, HCOOH, that is called formic acid or methanoic acid. কি জন্য তোমার মনে হচ্ছে যে ফর্মিক অ্যাসিড রিডিউসিং বিহেভিয়ার করতে পারে? অ্যালডিহাইড আর অ্যাসিড। ইয়েস, তার মানে এই যে তোমার কাছে অ্যাসিডটা রয়েছে ফর্মিক অ্যাসিড, এর মধ্যে তুমি ভালো করে ভেবে দেখো, একটা অ্যালডিহাইডিক গ্রুপ রয়েছে। কি রয়েছে? অ্যালডিহাইডিক গ্রুপ, মানে অ্যালডিহাইড রয়েছে। তার মানে এই অ্যালডিহাইডিক গ্রুপ যদি রিডিউসিং বিহেভিয়ার শো করে, তার মানে কি হবে? যে রিডিউসিং এজেন্ট হয় সে অপরকে কি করে? রিডিউস করে, আর নিজে কি হয়? অক্সিডাইজড হয়। তার মানে এই অ্যালডিহাইড গ্রুপটা কি হবে? অক্সিডাইজড হয়ে অ্যাসিড হতে পারে। কারণ এই পার্টটা কি হতে পারে? অ্যাসিড হতে পারে। তাহলে এই পার্টটা যদি অ্যাসিড হয়, তাহলে সে অপরকে কি করবে? রিডিউস করবে। তাহলে যদি অপরকে রিডিউস করে, তাহলে সেটা কিসে হবে?
রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে। সেই জন্য এই যে HCO গ্রুপটা রয়েছে সেটার জন্য এটা কি হয়, রিডিউসিং নেচারটা শো করে। বোঝা গেল? তার মানে অ্যালডিহাইড গ্রুপটা থাকার জন্য ও অ্যাসিডে অক্সিডাইজড হয় আর অপরকে কি করে, রিডিউস করে। সো ইট রিডিউসেস আদার, তাই না? এটা রিডিউসিং প্রপার্টিটাকে ইলাবোরেট করছে। আচ্ছা, ফর্মিক অ্যাসিড আর ফর্মালডিহাইডকে কি করে ডিস্টিংগুইশ করবে বলতে পারবে? ধরো তোমাকে বললো ইউ হ্যাভ ফর্মিক অ্যাসিড and you have formaldehyde, how to distinguish it? It is acid and it is aldehyde. তাহলে aldehyde কার সাথে রিঅ্যাকশন করে বলো? ব্র্যাডিস রিএজেন্ট, প্র্যাকটিক্যালি করেছো তো? ব্র্যাডিস রিএজেন্ট, এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দিলে প্রেসিপিটেট পরে ইয়েলো বা অরেঞ্জ। আর এটা কি অ্যাসিড, তো এই রিঅ্যাকশন করবে না কারণ এটা তো কার্বনই নয়। দেখিয়ে দিচ্ছি তাও রিঅ্যাকশনটা, এটা হয়ে গেছে তো? এটা বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, ভালো করে করো। তাহলে ধরো তোমার কাছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন আছে, এটাকে বলা ব্র্যাডিস রিএজেন্ট। কি রিএজেন্ট? ব্র্যাডিস রিএজেন্ট। তো এই ব্র্যাডিস রিএজেন্টটা তোমার ফর্মালডিহাইডের সাথে কিভাবে রিঅ্যাকশন করে? ফর্মালডিহাইডকে তুমি কি এরকম লিখতে পারো? এরকম লিখতে পারো HCHO। তাহলে এখান থেকে দেখো দুটো হাইড্রোজেন আর অক্সিজেন বেরিয়ে যাবে হিট দিলে, ওয়াটার হয়ে। আর এই নাইট্রোজেন আর এই কার্বনের মধ্যে কি তৈরি হবে? ডাবল বন্ড। এটা হয়ে যাচ্ছে NH N ডাবল বন্ড CH2, এখানে NO2। তাহলে এখানে লিখো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন ডেরিভেটিভ অফ কার? ফর্মালডিহাইড। ইয়েলো বা অরেঞ্জ কালারের প্রেসিপিটেট তুমি পাবে, ইয়েলো or orange precipitate। বাট এটাই তুমি যদি ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে করতে যাও, ফর্মিক অ্যাসিডের মধ্যে যদি তুমি ব্র্যাডিস রিএজেন্ট দিয়ে দাও, নো রিঅ্যাকশন। আরেকটা দিয়ে বলা যেতে পারে, সেটা কি বলতো? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? কার্বক্সিলিক অ্যাসিড মানে এটা আবার তুমি যদি সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ট্রিট করো, সোডিয়াম বাইকার্বনেট স্যাচুরেটেড সলিউশন দাও, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের এফারভেসেন্স হবে, কারণ এটা তো কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু ওটা তো অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে পাবে কি? আবার অ্যালডিহাইডের ক্ষেত্রে পাবে না, এটা দিয়েও বলতে পারো। অ্যালডিহাইডের ক্ষেত্রে তুমি যদি সোডিয়াম বাইকার্বনেটেড স্যাচুরেটেড সলিউশন দিয়ে ট্রিট করো, নো CO2 এফারভেসেন্স। বুঝা গেল? ऑरेंज की कितनी आगे कुछ हो गया येलो और ऑरेंज। আচ্ছা 5A দেখো, 5A কি বলছে? একটা কেমিক্যাল রিঅ্যাকশনে রেট কনস্ট্যান্টের ইউনিট বলে দিয়েছে। দেখো রেট কনস্ট্যান্টের ইউনিট কি বলে দিয়েছে? লিটার স্কয়ার মোল ইনভার্স 2 minus 2 সেকেন্ড ইনভার্স। বলছে হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন। আগের দিন করাচ্ছিলাম না, মনে আছে তো কি বলেছিলাম? রেট কনস্ট্যান্ট কি ইকুয়ালস টু rate divided by concentration of reactant to the power n।
রেটের ইউনিট কি বলেছিলাম? মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। কনসেন্ট্রেশন ইউনিট কি? মোল, লিটার ইনভার্স টু দি পাওয়ার n। এটা যদি করো তাহলে দ্যাট উইল বি মোল, লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 minus n second inverse. Now if you compare these two part, mole, liter inverse, 1 minus n second inverse, that will be equals to, এটাকে কিরকম ভাবে লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো মোল, লিটার ইনভার্স টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স, হ্যাঁ কি না? তাহলে এটাকে যদি তুমি -2 টু দি পাওয়ার -2 লেখো তাহলে মোল টু দি পাওয়ার -2 হচ্ছে আর লিটার টু দি পাওয়ার 2 হচ্ছে। তাহলে কম্পেয়ার করলে সেকেন্ড ইনভার্স কেটে গেল, তাহলে 1 minus n equals to কত হচ্ছে? -2। তাহলে n equals to কত হচ্ছে? 1 plus 2, তার মানে কি 3। তাহলে what is the order of the reaction? আগের বারও দেখছি এরকম টাইপের একটা প্রবলেম আমরা করেছিলাম, তাহলে এরকম টাইপের প্রবলেম থাকবে, ভালো করে করবে। আচ্ছা, for a first order reaction after 10 minutes and 20 minutes the rate of the reaction given, what will be the half life time? আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা দেখো, দেখো ফার্স্ট প্রবলেম, সেকেন্ড প্রবলেম এটা হয়ে গেছে তো। ব্র্যাডিস রিয়েজেন্ট মনে রাখবে কিন্তু, জিজ্ঞেস করে প্র্যাকটিক্যালও জিজ্ঞেস করে হোয়াট ইজ ব্র্যাডিস রিয়েজেন্ট, এটা গেল ফার্স্ট। সেকেন্ডটা বলেছিলাম, আচ্ছা যখন t বলেছে 10 মিনিটস তখন রিঅ্যাকশনের রেট কত বলেছে? আচ্ছা রেট না, রিঅ্যাকশনের, হ্যাঁ রেট বলেছে তো 0.04 মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আর t ইকুয়াল টু যখন 20 মিনিট তখন রেট বলেছে কত? 0.03 মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এটা বলেছে। t হাফ বার করতে বলেছে। কি হবে বলো? তুমি নরমালি কি জানো? তুমি নরমালি জানো এই ফার্স্ট অর্ডার ইকুয়েশনটা t equals to 2.303 by k log of a by minus। আর যে কোনো রিঅ্যাকশনের জন্য ইউ অল নো দ্যাট রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট টু দি পাওয়ার n। এখানে ফার্স্ট অর্ডার মানে n এর ভ্যালু 1, তাহলে k ইনটু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, হ্যাঁ কি না? তাহলে তুমি ভালো করে ভেবে দেখো, তোমাকে রেট বলে দিয়েছে, কনসেন্ট, তাহলে রেট যদি বলে দেয় তাহলে তুমি কি এখান থেকে k এর ভ্যালু বার করতে পারবে? কনসেন্ট্রেশন তো তোমাকে বলে দেয়নি, তাহলে তুমি কি রেট বার করতে পারবে? বলো বার করতে পারবে কিনা? তার মানে একটা বলেছে 0.04 যদি হয় রেট, রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন, আর একটা বলেছে তোমার যদি 0.03 হয় তাহলে রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন, তাই তো হওয়া উচিত। এটা তো দুটোর ক্ষেত্রেই কমন, কনসেন্ট্রেশনটা বরং আলাদা হবে টাইমের রেসপেক্ট, তাই তো? তাহলে একবার ধরে নাও কনসেন্ট্রেশন 1, একবার ধরে নাও কনসেন্ট্রেশন 2, তাহলে এখান থেকে তুমি বলো কনসেন্ট্রেশন কত বেরোবে? কনসেন্ট্রেশন না বার করলে তো তুমি রেট বার করতে পারবে না, কত হবে? ভাবো, সেম ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, রেট বলে দিয়েছে, কে এর ভ্যালুটা বার করতে হবে। হুম, যেটা 0.6 কে এর ভ্যালুটা বার করতে বাই কে দিয়ে করতে হবে। ভালো করে ভাবো, রেটই বলেছে কিন্তু, কারণ তুমি রেটটাকে রেট কনস্ট্যান্ট বলে চালাতে পারবে না,
কারণ রেট কনস্ট্যান্টের ইউনিট এটা হয়। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে n এর ভ্যালু কত 1, তাহলে 1 মাইনাস 1 করলে কত যে 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটা তো থাকছেই না, খালি সেকেন্ড ইনভার্স। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেটের ইউনিট কি হয়, রেট কনস্ট্যান্টের ইউনিট কি হয়, সেকেন্ড ইনভার্স। তোমাকে রেট বলে দিয়েছে কিন্তু, তাহলে সেখান থেকে তুমি কি করে এই কোশ্চেনটা টাইম 10 মিনিটস রেট বলে দিয়েছে, টাইম 20 মিনিটস রেট বলে দিয়েছে, সেখান থেকে তুমি কি করে রিঅ্যাকশনটা টি হাফ বার করবে। কারণ টি হাফ এর ফর্মুলা কি দেখো তুমি তো জানো 0.693 বাই কে, তাহলে কে টা তো তোমার লাগবেই না। এবার আমরা কি জানি, আমরা যেটা জানি যে রেট মানে রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকশন টু দি পাওয়ার, তাহলে রেট কনস্ট্যান্ট ইনটু n টা যেহেতু 1 ফার্স্ট অর্ডার, তাহলে এটা লিখতে পারি k ইনটু কনসেন্ট্রেশন, পারি তো? তার মানে আমাকে প্রথমে বলতে রেট ইকুয়ালস টু 0.04, তাহলে k ইনটু কনসেন্ট্রেশন যেটা 1 ধরে নাও, আর রেট ইকুয়ালস টু 0.03, তার ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন, দুটোর ক্ষেত্রে k টাকে কি ধরবো, সেম ধরবো, কারণ সেম রিঅ্যাকশন। তাহলে এখান থেকে তুমি k কি করে বার করবে, কনসেন্ট্রেশনটাকে মানে পুরো 1 হচ্ছে বললাম ফার্স্টার ক্ষেত্রে 1 ধরে নিলাম, সেকেন্ডের ক্ষেত্রে 2 ধরে নিলাম, কন্ডিশন ওয়াইজ। এটা তো আমাকে কোশ্চেনে বলে দিয়েছে দেখো, তাহলে এটার ক্ষেত্রে 1 ধরলাম, এটার ক্ষেত্রে 2 ধরলাম, কনসেন্ট্রেশন তো সেম হবে না, t 10 মিনিটে যে কনসেন্ট্রেশন t 20 মিনিটে কনসেন্ট্রেশন ডিফারেন্ট, তাহলে 1 ধরলে কি 1 টা এখানে ডিনোমিনেটরে চলে যাবে, ডিনোমিনেটর কি করে কত সাফিক্স আছে করো, কি করে কেটা বার করবে, হাফটা বার করে দিলে হয়তো টি হাফটার জন্য তো তোমার কে লাগবে, কি দেখো দিকে হাফটা কিছু নেই। টি হাফ কত, টি হাফটা তো বার করতে বলেছে। ও দুটোর কি রেশিও, কেন, রেশিও করলে কে টা তো কেটে যাবে, তাহলে কি দুটো করে কিছু তো রিজন আছে, যে রিজন দিয়ে তোমাকে জাস্টিফাই করতে হবে, আর আমরা বললেই হবে। আর কিছু কিন্তু কোশ্চেনে বলেনি দেখো, তোমাকে যদি কনসেন্ট্রেশনটা বলে দিত তাহলে রিঅ্যাকশনটা হয়ে যেত, কনসেন্ট্রেশনটা ইচ্ছে করে বলে দিত, কনসেন্ট্রেশন বলে দিলে কি হবে, এখানে কনসেন্ট্রেশন পুট করলেই তো কে পেয়ে যেতে, এটা বলে ফার্স্ট অর্ডার বলে দিয়েছে কোশ্চেনে, দেখো ফার্স্ট অর্ডার। তাহলে তুমি যদি এটাকে ডিভাইড করো, তাহলে কনসেন্ট্রেশন 1 বাই কনসেন্ট্রেশন 2 কত হবে, 4/3, এটা ডিভাইডেড বাই এটা করলে কি হবে 4/3, তাই তো? এরপর কনসেন্ট্রেশন 1 বাই কনসেন্ট্রেশন 2 করলে কি হবে 4/3 হবে, তারপরে কি করবে ভাবো, একটু করো রিজনা। করো এটা, তারপরে এখান থেকে কি করে কেটা বার, যদি এটাকে 4/3 ধরি পুরোটাকে, এটা কি কেমন হবে, এটা তো তোমার 100%ই থাকবে।
ভালো কোশ্চেন। তুমি বুঝে গেছো এবার করতে হবে হুম তুমি বুঝে গেছো এবার করতে হবে অবশ্যই দিলে আমি তোমাকে করতে বলছি। এরকম ভাবে করবে, করবে তো? হ্যাঁ কি না? তাই করবি তো? এই দেখ। এটাই করবি তো? কনসেন্ট্রেশন 1, কনসেন্ট্রেশন 2, যদি ভালো করে ভেবে দেখ। তার মানে তোকে কনসেন্ট্রেশনটা কোশ্চেনে বলেনি কেন? তার মানে ওরা বলতে চাইছে কনসেন্ট্রেশনের চেঞ্জটা টাইমের রেসপেক্টে একই রকম ভাবে চেঞ্জ হচ্ছে, সেই জন্য কনসেন্ট্রেশন টার্মটা বলে। তুই ভালো করে ভেবে দেখ, কনসেন্ট্রেশন টার্মটা পুরো ইগনোর, মানে এখানে আমরা গুরুত্ব দিতে বারণ করছে। কেন বারণ করছে? কারণ তুই ফার্স্ট অর্ডার রেট রিঅ্যাকশনের ইকুয়েশনটা কি জানিস? t 2.303 k log a by minus x। এখানে কনসেন্ট্রেশন টার্মস কোথায় অ্যাসোসিয়েটেড? এখানে অ্যাসোসিয়েটেড হয় কি না? তাহলে তুই ভালো করে ভেবে দেখ, যদি কনসেন্ট্রেশন টার্মটা সেম ভাবেই চেঞ্জ করে, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে কি বলতে পারি? t ভ্যারিজ as 1 by k, হ্যাঁ কি না? এই ইকুয়েশন থেকে t k এর সাথে ইনভার্সলি রিলেটেড। তাহলে আমরা কি লিখতে পারি? t1 by t2 ইকুয়ালস টু কি লিখতে পারি? k2 by k1 লিখতে পারি তো? এবার তুই ভালো করে ভেবে দেখ, t1 k2 by k1 তাহলে কত লিখতে পারি? t1 by t2, t1 কত বলে দিয়েছে? 10 by t2 কত? k2 বলে দিয়েছে 20, তাহলে কত হচ্ছে? হাফ। বের হচ্ছে। তাহলে তোর k2 ইকুয়ালস টু কি বের হচ্ছে? 2k1। তাহলে আমরা সেকেন্ড রিঅ্যাকশনটা ফার্স্ট রিঅ্যাকশনের রেসপেক্টে কি বলতে পারি? 2 টাইমস। তাহলে k2 পেয়ে গেলি ইকুয়ালস টু 2k1। এবার কর। এবার আমাকে বল, তুই যখন এখানে k এর রিলেশন পেয়ে গেছিস রেট, তার মানে k এর রিলেশন পেয়ে গেছিস, তার মানে তুই কি বলতে পারছিস? ধর এরকম ভাবে যদি লিখি r1 k1 c1, rt লিখতে পারি k2 c2, হ্যাঁ কি না? তাহলে তুই লিখতে পারিস কি r1 by r2 k1 c1 by k2 c2। তো রেট কত বলে দিয়েছে? 0.4 by 0.4 by 3। k1 k2 কত বলে দিয়েছে? k1 by k2 কত আসছে? k1 by k2 আসছে হাফ ইনটু c1 by c2। তাহলে c1 by c2 রেশিওটা কত আসছে? 8/3। তোর যেটা 4/3 করছিস সেটা কারেক্ট করছিলিস? তাহলে এটা c1 c2 রেশিওটা কত আসছে? ঠিক করলে 8/3 আসছে। তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে c1 c2 এলো তোর 8/3। এই 8/3 এলো, এখান থেকে তুই বার করে নিতে পারিস। কি বলতো? কে কত হবে? রেট আছে কনসেন্ট্রেশন হুম? আছে রেট আছে c1 by c2 টা হচ্ছে তোর 8/3 এলো। এবার কিভাবে করবি? কনসেন্ট্রেশন তো আমরা রিলেশন বার করে ফেলেছি। তাহলে তুই বার করতে পারিস c2 ইকুয়ালস টু কি? 3/8 c1। এবার কনসেন্ট্রেশন আমরা পেয়ে গেলাম। তাহলে কে কত হবে বল? ওখান থেকে কে পাচ্ছি 2.303 বাই t মানে কত? 10 মিনিটস log অফ তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে নে, c1
তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন কত C2, তাহলে C2 টা কত হচ্ছে C1 minus 3/8 C1 করলে কত হচ্ছে 2.303/10 log of C1 by এটা হচ্ছে 5 C1/8, তাহলে C1 যদি কেটে যায় তাহলে কত হচ্ছে 2.303/10 log of কত হচ্ছে 8/5, C1 কেটে গেল 8 টা উপরে চলে যাবে 8/5 মানে কত 1.6, ক্যালকুলেটরে যদি বসাস তাহলে কত হবে 2.303/10 log of কি হবে 1.6 হবে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছিস k, তাহলে যদি k পেয়ে যাস এখানে পুট করে দিলে কি পেয়ে যাবে, তাহলে তোকে প্রথমে C1 আর C2 এর মধ্যে এক্সাক্ট রিলেশনটা বার করতে হবে, সেটা বার করে তোর এই ইকুয়েশন পুট করতে হবে যেখানে তুই ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরে নিচ্ছিস C1 আর x টা কতটা হয়েছে, x টা হয়েছে C2 দ্যাট ইজ 3/8 C1, তাহলে C1 minus 3/8 C1 করলে তোর ভ্যালুটা আসছে, এখান থেকে তুই t হাফ টা পেয়ে যাচ্ছিস। বুঝতে পারছিস তো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা সবাই ভাববেও না যে এখানে C1 টা ধরে তাহলে C1 minus 3/8 C1 করতে হবে। তারপরে বলেছে দেখ ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন t হাফ বলে দিয়েছে 3 মিনিট, 3/4 কমপ্লিট হতে কত টাইম লাগবে বলেছে, কোশ্চেন গুলো তাই না আগে এগুলো মার্কস পাওয়ানোর কোশ্চেন। দেখ কি বলেছে t হাফ বলে দিয়েছে কত 3 মিনিট বলে দিয়েছে, t হাফ বলে দিয়েছে 3 মিনিট, 3/4 কমপ্লিট হতে কত টাইম লাগবে, তাহলে বলছে দেখ t ইকুয়ালস টু আমরা কি জানি 2.303/k log of a by 3/4 মানে কি a by 3/4 হবে, তাই তো, তাহলে 2.303/k log of এটা a by 4 উপরে গেলে 4, তাহলে 2.303/k log of 2 স্কয়ার, তাহলে 2 into 2.303/k log 2, তাই তো। আর যদি t হাফ এর রেসপেক্টে দেখি তাহলে t হাফ মানে কি 0.693 সেটাকে আমরা লিখতে পারি 2.303/k log of 2, তাই তো, এটাই থেকেই তো 0.693 টা আসে, তাহলে 2.303 log 2/k হচ্ছে t হাফ, তাহলে 2.303 log 2/k হচ্ছে t হাফ যদি হয় তাহলে এটা 2 ইনটু কি হবে t হাফ, t হাফ তোর কোশ্চেন বলে দিয়েছে কত 3 মিনিট, তাহলে 2 ইনটু 3 মিনিট মানে কত 6 মিনিট লাগবে। তুই এখন লগ এর ভ্যালু বসিয়ে করবি, লগ এর ভ্যালু ছাড়াও হয়ে যাবে। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ HCF4 মলিকিউল, HCF4 এর স্ট্রাকচার কি, BaCl দিয়ে করা যায়, xenon টেট্রাফ্লুরাইডের স্ট্রাকচার কি হবে, তাহলে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, এখানে যে হাইব্রিডাইজেশন সেই অনুযায়ী স্ট্রাকচার, বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার যদি 2 হয় তাহলে হাইব্রিডাইজেশন কি হবে sp, 3 হলে কি হবে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, এটা বলে যে HCF4 বন্ড, এটার ফর্মুলা কি VaCl এর কি বলে Bp plus Lp means V plus X plus minus Z/2, V হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, X হচ্ছে নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট অ্যাটম, Z is applicable for charge 11 এ পড়েছিস না, তাহলে Bp plus Lp কত হবে, ভ্যালেন্স ইলেকট্রন xenon এর কত 8টা, সাবস্টিটিউয়েন্ট অ্যাটম কটা আছে 4টে, কোনো চার্জ নেই মানে 0/2, তাহলে 12/2 মানে কত 6, 6 কি হয়, তাহলে স্ট্রাকচারটা হয়ে যাবে 4টে ফ্লুরিন। তাহলে তুই ভালো করে ভেবে দেখ বন্ড পেয়ার মানে কি, xenon is bonded to how many fluorine 4 ফ্লুরিন, তাহলে বন্ড পেয়ার কটা 4, Bp plus Lp 6 হলে লোন পেয়ার কটা 2,
তাহলে দুটো লোন পেয়ার কোথায় থাকবে? Like this. This will be the structure.